আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, আসিয়ার দাফন সম্পন্ন ধর্ষণের অভিযুক্তে ধর্ষকের বাড়িতে জনতার আগুন। মাগুরায় ধর্ষণের ঘটনায় নিহত শিশু আসিয়া খাতুনের দাফন সম্পন্ন হয়েছে বৃহস্পতিবার ১৩ মার্চ এশার নামাজের পর জানাজা শেষে আসিয়ার আদি নিবাস শ্রীপুরে সোনাইকুণ্ডিতে তাকে দাফন করা হয়। এদিকে রাত ৮:৩০টার দিকে শিশু আসিয়াকে ধর্ষণের ঘটনায় অভিযুক্তের বাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। এরপর জানাবো, ৩৭টি রাজনৈতিক দলের মধ্যে মাত্র ৬০টি রাজনৈতিক দল সংস্কার বিষয়ে মতামত দিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জমা দেয়া সংস্কার কমিশনগুলোর প্রতিবেদনে উল্লেখিত সুপারিশগুলোর উপর ৩৭টি রাজনৈতিক দলের মধ্যে মাত্র ৬০টি রাজনৈতিক দল মতামত দিয়েছে। আজ প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। এদিকে উপদেষ্টা মাহফুজ আলমের মন্তব্যের কড়া প্রতিবাদ জামাতের। সম্প্রতি এক ফেসবুক পোস্টে জামাত যুদ্ধ অপরাধের সহযোগী ছিল বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। তার এমন মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম। এবারে জানাবো, আবু সাইদের হত্যা মামলার আলামত, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হস্তান্তরের নির্দেশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলায় তদন্ত সংস্থা পিবিআইয়ের কাছে থাকা আলামত জব্দের অনুমতি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ ১৩ মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে রংপুর মেট্রোপলিটন তাজহাট আমলি আদালতের বিচারক রাশেদ হোসেন এ আদেশ দেন। এদিকে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি সালাউদ্দিন আহমেদের। সংস্কারের পাশাপাশি সরকারকে দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার ১৩ মার্চ গণ অধিকার পরিষদ আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠানে এই দাবি জানান তিনি। এবং সর্বশেষ জানাবো, নতুন দলের নেতারা সব ডিপার্টমেন্টে তদবির করছে বললেন বুলু। বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু বলেছেন, কারা শেখ হাসিনার সঙ্গে কবরে যেতে চেয়েছিল সেটা তো সাংবাদিকরা লিখেন না। বৃহস্পতিবার ১৩ মার্চ সকালে কুমিল্লা নগরীর জেলা শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ এবং সহযোগী সংগঠন কুমিল্লা বিভাগ আয়োজিত বিভাগীয় মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। আসিয়ার দাফন সম্পন্ন ধর্ষণের অভিযুক্তের বাড়িতে জনতার আগুন। মাগুরায় ধর্ষণের ঘটনায় নিহত শিশু আসিয়া খাতুনের দাফন সম্পন্ন হয়েছে বৃহস্পতিবার ১৩ মার্চ এশার নামাজের পর জানাজা শেষে আসিয়ার আদি নিবাস শ্রীপুরের সোনাইকুণ্ডিতে তাকে দাফন করা হয়। এদিকে রাত ৮:৩০টার দিকে শিশু আসিয়াকে ধর্ষণের ঘটনায় অভিযুক্তের বাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। এর আগে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এর পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাগুরায় নির্যাতিত শিশুটি আজ ১৩ মার্চ দুপুর ১টায় সম্মিলিত সামরিক হাসপাতাল ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচ এর সর্বাধুনিক চিকিৎসা ব্যবস্থা প্রয়োগ এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। শিশুটি আজ সকালে ৩বার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। ২বার স্থিতিশীল করা গেলেও তৃতীয়বার আর হৃদস্পন্দন ফিরে আসেনি। গত বৃহস্পতিবার ৬ মার্চ মাগুরা শহরে বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় ওই শিশুটি। পরের দিন তাকে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে ওই দিন দুপুরে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেখান থেকেই রাতেই পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এরপর শুক্রবার রাতে তাকে লাইফ সাপোর্ট
ওয়ার্ডে নেওয়া হয় সংকটাপন্ন শিশুটিকে গেল শনিবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পেডিয়াট্রিক ইন্টেনসিভ কেয়ার ইউনিট সিসিইউ থেকে সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়। পরদিন রোববার শিশুটিকে সিএমএইচ এর পেডিয়াট্রিক আইসিইউতে নেওয়া হয়। ৩৭টির মধ্যে ৬০টি রাজনৈতিক দল সংস্কার বিষয়ে মতামত দিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জমা দেওয়া সংস্কার কমিশনগুলোর প্রতিবেদনে উল্লেখিত সুপারিশগুলোর উপর ৩৭টি রাজনৈতিক দলের মধ্যে মাত্র ৬০টি রাজনৈতিক দল মতামত দিয়েছে। বৃহস্পতিবার ১৩ মার্চ প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সভাপতিত্বে জাতীয় ঐক্যমত কমিশন গঠিত হয়েছে। গেল বছরের ১৫ই ফেব্রুয়ারি ওই কমিশনের কার্যক্রম শুরু হয়েছে। ইতিমধ্যেই প্রথম পর্যায়ে গঠিত সংস্কার কমিশনগুলোর মধ্যে সংবিধান সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন এবং দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রতিবেদনে উল্লেখিত গুরুত্বপূর্ণ সুপারিশগুলোর উপর রাজনৈতিক দলের সুনির্দিষ্ট মতামত গ্রহণের লক্ষ্যে ১৩ মার্চের মধ্যে প্রেরণের অনুরোধ জানিয়ে গত ৬ মার্চ ওই সুপারিশগুলোর স্প্রেডশিট আকারে ৩৭টি রাজনৈতিক দলের নিকট প্রেরণ করা হয়েছিল। বৃহস্পতিবার ১৩ মার্চ পর্যন্ত ৩৭টি রাজনৈতিক দলের মধ্যে মাত্র ৬০টি রাজনৈতিক দলের নিকট হতে মতামত পাওয়া গেছে। ১৬টি রাজনৈতিক দল পূর্ণাঙ্গ মতামতের জন্য অতিরিক্ত কয়েকদিনের সময়ের জন্য অনুরোধ করেছে। অন্যান্য দলগুলোর সঙ্গে কমিশন পুনরায় যোগাযোগ করছে। উপদেষ্টা মাহফুজ আলমের মন্তব্যের কড়া প্রতিবাদ জামাতের। সম্প্রতি এক ফেসবুক পোস্টে জামাত যুদ্ধ অপরাধের সহযোগী ছিল বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। তার এমন মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম। বৃহস্পতিবার ১৩ মার্চ মাহফুজ আলমের বক্তব্য অসত্য দাবি করে জামাতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, গত ১২ মার্চ বুধবার অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম তার দীর্ঘ এক ফেসবুক স্ট্যাটাসে জামাত যুদ্ধ অপরাধের সহযোগী ছিল এই মর্মে যে মন্তব্য করেছে, আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমি তার এই ভিত্তিহীন ও মিথ্যা বক্তব্যে বিস্মিত। এ সময় তিনি বলেছেন, মাহফুজ আলমের বক্তব্যের জবাবে আমি স্পষ্ট ভাষায় জানাতে চাই যে তিনি জামাত সম্পর্কে ভিত্তিহীন ও অসত্য তথ্য দিয়ে একটা প্রতিবেশী দেশে গুপ্তচর কারাবন্দী শাহরিয়ার কবিরের ভাষাতেই কথা বলছেন। তিনি আরো বলেছেন, মাহফুজ আলমের স্মরণ রাখা উচিত যে তিনি একটি অরাজনৈতিক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা। সে কারণে কোনো রাজনৈতিক দলকে টার্গেট করে সমালোচনা ও অসত্য বক্তব্য দেওয়ার কোনো নৈতিক ও বিধিগত অধিকার তিনি রাখেন না। রাজনৈতিক বক্তব্য দিতে হলে রাজনৈতিক ময়দানে এসে বক্তব্য দেয়া সমীচীন। তার এই বক্তব্যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অরাজনৈতিক চরিত্রকেই প্রশ্নবিদ্ধ করেছে। আবু সাইদ হত্যা মামলার আলামত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হস্তান্তরের নির্দেশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলায় তদন্ত সংস্থা পিবিআইয়ের কাছে থাকা আলামত জব্দের অনুমতি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার ১৩ মার্চ দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে রংপুর মেট্রোপলিটন তাজহাট আমলি আদালতের বিচারক রাশেদ হোসেন এ আদেশ দেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্তকারী কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার নুরুল আমিন আবেদন করেন। তার পক্ষে শুনানি করেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার এস.এম. মইনুল করিম। ব্যারিস্টার মইনুল করিম গণমাধ্যমকে জানান, আবু সাইদ হত্যাকাণ্ডের ঘটনায় রংপুরে দুটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি হত্যা মামলা রয়েছে। মামলার তদন্তের স্বার্থে তদন্তকারী কর্মকর্তা আদালতের জিম্মায় আগের মামলা দুটি তদন্ত কর্মকর্তার কাছে যে আলামতগুলো আছে সেগুলো আন্তর্জাতিক ট্রাইব্যুনালের মামলায় জব্দের অনুমতি দেওয়ার জন্য আদালত শুনানি শেষে আবেদন মঞ্জুর করেছে। এ সময় তিনি আরও জানান, এর আগে এই হত্যা মামলায় রংপুরে গিয়ে সাক্ষীদের সাক্ষ্য দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দল। আলামত জব্দের অনুমতির মাধ্যমে মামলার তদন্তে আরেক ধাপ অগ্রগতি হল। প্রয়োজনে জব্দকৃত আলামতের ফরেনসিক পরীক্ষা করে শীঘ্রই মামলার অভিযোগপত্র দাখিল করা হবে। আদালত সূত্র থেকে জানা গেছে, ১৬ জুলাই পুলিশের গুলিতে আবু সাইদ হত্যাকাণ্ডের ঘটনায় পরদিন তাজহাট থানায়
মামলা করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিভূতিভূষণ রায়। এরপর ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পালানোর পর 18 আগস্ট পুলিশের সাবেক আইজিপি সহ 17 জনের নাম উল্লেখ এবং 30 থেকে 35 জনের অজ্ঞাতনামা উল্লেখ করে মামলা করেন নিহত আবু সাঈদের বড় ভাই।